ইরানে আবারও আমেরিকার হামলা, কাতার, বাহরাইন ও কুয়েতে পাল্টা হামলা তেহরানে। আয়াতুল্লাহ আলী খামেনির দাফন আজ মাশহাদে ইমাম রেজা মাজার কমপ্লেক্সে সমাহিত করা হবে ইরানের প্রয়াত নেতাকে। অবশেষে প্যাট্রিয়ট মিসাইল উৎপাদনের অনুমতি পাচ্ছে ইউক্রেন। ক্ষেপণাস্ত্র তৈরির পদ্ধতি শেখাবে আমেরিকা। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি ঝুমি রহমান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানে আবারও হামলা চালিয়েছে আমেরিকা। দেশটির সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, টানা দ্বিতীয় রাতের হামলায় ইরানের প্রায় 90টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তারা। এদিকে হামলার জবাবে কাতার, বাহরাইন ও কুয়েতে থাকা আমেরিকার ঘাঁটি ও অন্যান্য সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত 14 জন নিহত ও 78 জন আহত হয়েছে। আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হামলার হুঁশিয়ারির পর ইরানের দক্ষিণাঞ্চলে রাতের আঁধারে বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। নতুন এই হামলার পর ট্রুথ সোশ্যালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, বুধবার বাণিজ্যিক জাহাজে ইরান যে বোমা হামলা চালিয়েছে তারই প্রতিশোধ এটি। আবার এমন হলে এর চেয়েও ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হামলার পর সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতার জন্য ইরানের হুমকি তৈরির সক্ষমতা আরও দুর্বল করতে এই হামলা চালানো হয়েছে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এই নৌপথে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর সাম্প্রতিক হামলার জন্য ইরানকে দায়ী করছে ওয়াশিংটন। আল জাজিরা বলছে, জুনের মাঝামাঝি সময় যুদ্ধবিরতি সমঝোতা হওয়ার পর এটি সবচেয়ে বড় সামরিক উত্তেজনা। বিবিসি জানায়, ইরানের উপকূলীয় শহর কোনারাক ও চাবাহারেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বন্দর আব্বাসে অন্তত 8টি বিস্ফোরণ হয়েছে। পাশাপাশি সিরিক ও জাস্ক বন্দরে 2টি করে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া আবু মুসা দ্বীপেও 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে হামলার পর বন্দর আব্বাসে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানানো হয়। বার্তা সংস্থা ইরনা জানায়, আমেরিকার হামলায় ইরানের 8 সেনা নিহত হয়েছেন। তারা সবাই বিমান ও নৌবাহিনীর সদস্য। এছাড়া চাবাহারে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বুশেহরে আইআরজিসির একটি ব্যারাকেও আগুন লেগেছে। আমেরিকার এসব হামলার জবাবে কঠোর বার্তা দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। এক্স বার্তায় বলেন, আমেরিকা এখনও শেখেনি যে ধমক দেয়া আর প্রতিশ্রুতি ভঙ্গ করার আর কোনো মূল্য নেই। আঘাত হানলে পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। হরমুজ প্রণালী কেবলই ইরানের সমঝোতায় খুলবে, আমেরিকার হুমকিতে নয়। এদিকে ইরানে রাতভর আমেরিকার হামলার জবাবে কাতার, বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। তাদের হামলার লক্ষ্য এসব দেশে থাকা আমেরিকার ঘাঁটি ও অন্যান্য সামরিক অবকাঠামো। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র অথবা ড্রোনের কারণে ইতিমধ্যেই বাহরাইনের সতর্কতামূলক সাইরেন বাজা শুরু হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরান ও আমেরিকার মধ্যে নতুন করে সামরিক সংঘাতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক। উপসাগরীয় অঞ্চলে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ায় মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন। গত 24 ঘন্টার ঘটনাপ্রবাহ ইরান ও আমেরিকার মধ্যে গড়ে ওঠা কূটনৈতিক আলোচনার পথ বন্ধ করে দিতে পারে। যুদ্ধ যদি বড় আকারে ছড়িয়ে পড়ে, তবে তা শুধু এই অঞ্চলের মানুষের জন্যই নয়, বরং আন্তর্জাতিক শান্তি ও বিশ্ব অর্থনীতির জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। তাই উত্তেজনা কমিয়ে উভয় পক্ষকে অবিলম্বে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন মহাসচিব। Avoid any further escalatory action and take immediate steps.
ইরানে আমেরিকার সামরিক হামলার কারণে আন্তর্জাতিক বাজারে কিছুটা বেড়েছে অপরিশোধিত তেলের দাম। নতুন করে সংঘাতের উত্তেজনা বাড়ায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কমে গেছে। ফলে বিশ্ব জ্বালানি সরবরাহ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগও বেড়েছে। রয়টার্স জানায়, ইরানের বিরুদ্ধে আমেরিকার নতুন সামরিক পদক্ষেপের কারণে সংঘাতের দ্রুত সমাধান এবং হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে চালুর প্রত্যাশা কমে গেছে। এর প্রভাবেই তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৭৮ সেন্ট বা ১% বেড়ে প্রতি ব্যারেল $৭৮.৮০ পৌঁছেছে। একই সময়ে আমেরিকার WTI ক্রুড ফিউচারের দাম ৭৪ সেন্ট বা ১.১% বেড়ে প্রতি ব্যারেল $৭৪.২৬ দাঁড়িয়েছে। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের পর আজ জন্মস্থান ইরানের মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরাকের নাজাফ ও কারবালায় লাখো মানুষের শ্রদ্ধায় সিক্ত হওয়ার পর ইরানে ফিরিয়ে আনা হয়েছে খামেনির মরদেহ। দাফনের আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুত রাখা হয়েছে ইমাম রেজা মাজার কমপ্লেক্স। নিজ জন্মস্থান মাশহাদে আজ সমাহিত হবেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের অংশ হিসেবে বুধবার খামেনির মরদেহ নেওয়া হয় ইরাকের পবিত্র নগরী নাজাফে। সেখানে লাখো মানুষ প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শোকযাত্রায় অংশ নেন। ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে ইতিমধ্যেই ফিরিয়ে আনা হয়েছে খামেনির মরদেহ। জানাজা সম্পন্নের উদ্দেশ্যে তার নিথর দেহ রাখা হয়েছে ইমাম রেজা মাজার কমপ্লেক্সে। ধারণা করা হচ্ছে, ধর্মীয় নেতা হিসেবে তাকে বিশেষ স্বীকৃতি দিতেই ইমাম রেজা মাজার কমপ্লেক্সে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বুধবার ভোর থেকে কড়া নিরাপত্তার মধ্যে শোক যাত্রা শুরু হয়। ইরানের জাতীয় পতাকা মোড়ানো কফিনটি একটি বিশেষ কাচের বাক্সে বহন করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর সমাধিতে তার জন্য দোয়া অনুষ্ঠিত হয়। পরে মরদেহটি কারবালার উদ্দেশ্যে নেওয়া হয়, যেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু-এর মাজারেও শ্রদ্ধা নিবেদন করা হয়। খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যের এই আয়োজন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন নতুন করে আমেরিকা ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সাম্প্রতিক হামলা পাল্টা হামলার মধ্যেই এই শোকানুষ্ঠান চলছে। ইরানের কর্মকর্তাদের আশা, বিপুল জনসমাগম দেশটির জাতীয় ঐক্য ও প্রতিরোধের বার্তা বিশ্ববাসীর সামনে তুলে ধরবে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইসরায়েল লেবানন থেকে সেনা প্রত্যাহার করে নেবে বুধবার, এমন দাবি করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের সেই দাবি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এক বিবৃতিতে কাটজ জানায়, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না IDF। বলেন, লেবাননে প্রবেশের জন্য তেল আবিব কারো অনুমতি চায়নি এবং লেবাননে থাকার জন্য কারো অনুমতির প্রয়োজন নেই। গ্যালিলির বাসিন্দা এবং ইসরায়েলি নাগরিকদের হুমকি থেকে রক্ষা করা তাদের অধিকার ও কর্তব্য বলে মনে করেন ইসরায়েল কাটজ। তুর্কি থেকে ফেরার পথে কাতারের উপহার দেয়া নতুন বিমানের পরিবর্তে পুরনো বিমান ব্যবহারের ঘটনায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা শঙ্কা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন জানাচ্ছে, কাতারের দেয়া নতুন বিমানে নিরাপত্তা ঘাটতির কারণেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়।
কাতারের রাজপরিবারের উপহার দেয়া কয়েকশো কোটি ডলার মূল্যের নতুন অত্যাধুনিক বোয়িং বিমান নিয়ে গত ১ জুলাই প্রথম আন্তর্জাতিক সফরে যান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নেটো সম্মেলন শেষে তুর্কি ছাড়ার সময় আকস্মিকভাবেই পুরনো এয়ারফোর্স বিমানটিতে চড়েন ট্রাম্প। তার এই বিমান পরিবর্তনকে কেন্দ্র করে আমেরিকার নিরাপত্তা ও কূটনৈতিক মহলে তীব্র রহস্য তৈরি হয়েছে। তবে ট্রুথ সোশ্যালে এক পোস্টে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তার দাবি, ব্রিটেনের ঘাঁটিতে মোতায়েন থাকা আমেরিকার সেনারা বিমানটি দেখতে চাওয়ায় সেটি আগে পাঠানো হয়েছিল। যদিও এর আগে নেটো সম্মেলনে ট্রাম্প নিজেই তার জীবননাশের আশঙ্কা প্রকাশ করেন। ইরানের আগের শাসকেরা বিদায় নিয়েছে, এরপর নতুন নেতারা এলো, তারাও শেষ। এখন যারা ক্ষমতায় আছে কে জানে, হয়তো তারাও আর থাকবে না। আমি নিজেও তো যে কোনো দিন শেষ হয়ে যেতে পারি, কারণ আমি তাদের ১ নম্বর টার্গেট। সবাই এটা জানে যে ট্রাম্প তাদের মূল লক্ষ্য। তবে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন জানাচ্ছে, ইরানে আমেরিকার নতুন করে বিমান হামলার জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমা এখন খুবই ঝুঁকিপূর্ণ। এ কারণে ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল সিক্রেট সার্ভিস। কাতারের দেয়া নতুন বিমানে সর্বোচ্চ স্তরের সামরিক সুরক্ষা কবচ বা ডিফেন্স মেকানিজম ছিল না, যেখানে ৩০ বছরের পুরনো এয়ারফোর্স বিমানে রয়েছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিহত সক্ষমতা এবং জিপিএস ট্র্যাকারকে বিভ্রান্ত করার প্রযুক্তি। নিরাপত্তার কারণেই ট্রাম্পকে পুরনো ও পরীক্ষিত বিমানে চড়ানোর সিদ্ধান্ত নেন আমেরিকার গোয়েন্দারা। এমনকি উড্ডয়নের সময় প্রেস কেবিনের সব জানালার পর্দা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এয়ারফোর্স 1 বিমানে করে ব্রিটেনের মেলডেন হল ঘাঁটিতে এসে আবারও নতুন বিমানে চড়ে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের এই বিমান বদলের ঘটনাকে সম্পূর্ণ কৌশলগত পদক্ষেপ বলছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে প্রেস সেক্রেটারি জানান, আমেরিকার অনেক শত্রু এখন ট্রাম্পের ওপর নজর রাখছে। তাদের বিভ্রান্ত করতেই ওয়াশিংটন তাদের হাতে থাকা সব ধরনের প্রযুক্তি ও চাতুর্য ব্যবহার করছে, যার অংশ ছিল এই বিমান পরিবর্তন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। অবশেষে ওয়াশিংটনের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি পেতে যাচ্ছে ইউক্রেন। সদ্য সমাপ্ত নেটো শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কিকে এই অনুমতি দেবেন বলে জানান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এই ক্ষেপণাস্ত্র তৈরির পদ্ধতি কিয়েভকে শিখিয়ে দেওয়া হবে, যাতে তারা নিজ দেশেই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। তুর্কির আঙ্কারায় নেটো শীর্ষ সম্মেলনের ফাঁকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ট্রাম্প জানান, ইউক্রেনকে প্যাট্রিয়ট তৈরির অনুমতি দেবে ওয়াশিংটন। দীর্ঘ 6 মাসেরও বেশি সময় ধরে অনুরোধের পর এই ঘোষণা দিলেন ট্রাম্প। এর আগে ইউক্রেন বহুবার নিজ দেশে প্যাট্রিয়ট ইন্সেপ্টর তৈরির লাইসেন্স চাইলেও ওয়াশিংটন তাতে সম্মতি দেয়নি। বিবৃতিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনের শহর ও জ্বালানি অবকাঠামো রক্ষায় দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান ট্রাম্প। তিনি বলেন, আমেরিকা কিয়েভকে প্যাট্রিয়ট তৈরির পদ্ধতি দেখিয়ে দেবে। এটি খুবই জটিল একটি ব্যবস্থা, তবে ইউক্রেন দ্রুতই বিষয়টি আয়ত্ত করে ফেলবে বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্প আরও দাবি করেন, আমেরিকায় বর্তমানে 4টি উৎপাদন কেন্দ্র নির্মাণাধীন রয়েছে এবং আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হবে। ফলে নতুন প্যাট্রিয়টের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। এ সময় মজার ছলে ট্রাম্প বলেন, সংশ্লিষ্ট আমেরিকার কোম্পানিকে এখনও এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়নি, তবে তার বিশ্বাস তারা এতে সন্তুষ্ট হবে।
কিন্তু ইউক্রেনের এই ক্ষেপণাস্ত্র জরুরি ভিত্তিতে দরকার, কারণ বর্তমানে প্যাট্রিয়ট ইউক্রেনের একমাত্র কার্যকর ব্যবস্থা যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। দেশটির কর্মকর্তাদের দাবি, এসব ইনসেপ্টরের মজুদ এখন আশঙ্কাজনকভাবে কমে গেছে। সাম্প্রতিক মাসগুলোতে মস্কো ইউক্রেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। গত মে মাসের শেষে জেলেনস্কি নিশ্চিত করেছিলেন প্যাট্রিয়টের লাইসেন্স প্রাপ্ত উৎপাদনের অনুমতি চেয়ে আনুষ্ঠানিকভাবে আমেরিকার কাছে আবেদন করেছে ইউক্রেন। আমেরিকার প্রতিষ্ঠান রেথিয়ন এবং লকহিড মার্টিন প্যাট্রিয়ট ব্যবস্থা তৈরি করে। ইউক্রেন ছাড়াও আমেরিকার বহু মিত্র দেশের প্রধান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে প্যাট্রিয়ট ব্যবহৃত হচ্ছে। প্যাট্রিয়ট বিশ্বের সেরা এবং সবচেয়ে ব্যয়বহুল বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি হিসেবে বিবেচিত। ক্ষেপণাস্ত্র সহ একটি ব্যাটারির দাম প্রায় $100 কোটি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। নেটো শীর্ষ সম্মেলন শেষে আঙ্কারায় ফিরে নতুন বার্তা দিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জোটের মধ্যে ন্যায্য দায়বদ্ধতা ভাগাভাগি এবং বৃহত্তর দায়িত্ব পালনে তুরস্ক প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। একই সাথে F-35 যুদ্ধবিমান সরবরাহের বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইতিবাচক মনোভাবের বিষয়টিও জানিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধবিমান বিক্রয় নিয়ে ইসরায়েল ও গ্রিসের সমালোচনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন এরদোয়ান। নেটো শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে অংশ নেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জোটের ভবিষ্যৎ কৌশলে আঙ্কারার নেতৃত্বের কথা তুলে ধরেন তিনি। তার বক্তব্যে ঘুরে ফিরে এসেছে নেটোতে দায়বদ্ধতা নিশ্চিত করার বিষয়টি। পাশাপাশি জোটের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক দায়িত্ববোধ বাড়ানোর উপর জোর দিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট। নেটোর অভিযান ও তহবিলের অন্যতম অংশীদার তুর্কি। সম্মিলিত নিরাপত্তার নতুন এই যুগে আমরা জোটের দায়িত্ব ও দায়বদ্ধতা সমানভাবে ভাগ করে নিতে অঙ্গীকারবদ্ধ এবং এর জন্য আমরা প্রস্তুত। ওয়াশিংটনের সাথে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে ট্রাম্প প্রশাসনের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান এরদোয়ান। এর মধ্যে F-35 যুদ্ধবিমান সরবরাহ, আমেরিকান নিষেধাজ্ঞা শিথিল এবং যৌথ জাহাজ নির্মাণ প্রকল্পের মতো সামরিক সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। F-35 এর বিষয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি ইতিবাচক। বিমানগুলো যখন তুর্কিয়েতে আসবে, বিশ্ব দেখবে আমেরিকা তার প্রতিশ্রুতি রেখেছে। তুর্কির উপর আমেরিকার অধিকাংশ নিষেধাজ্ঞাও এখন অনেকটাই শিথিল। এছাড়া প্রতিরক্ষা শিল্পে জাহাজ নির্মাণ সহ অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরিতে আমরা যৌথভাবে কাজ করব। তবে F-35 যুদ্ধবিমান নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের আপত্তির বিষয়টি গুরুত্ব দিতে নারাজ এরদোয়ান। F-35 নিয়ে নেতানিয়াহু বা মিটসোটাকিসের বক্তব্যের কোনো ভিত্তি নেই। গ্রিস কি ধরনের সামরিক সরঞ্জাম কিনছে তা নিয়ে আমরা প্রশ্ন তুলিনি, সুতরাং তাদেরও এমন মন্তব্য করা ঠিক হয়নি। এরদোয়ান আরও জানান, ইজিয়ান সাগর ইস্যুতে গ্রিসের সঙ্গে চলমান বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় আঙ্কারা। কূটনৈতিক এই তৎপরতা নেটো জোটে তুর্কির কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অবস্থান পরিবর্তন করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেটো সম্মেলন রুদ্ধদ্বার বৈঠকের পর স্পেন সরকারের নেয়া সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করে দেশটিকে অত্যন্ত উদার হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। স্পেন নিয়ে আমার অভিযোগ ছিল এবং এখনো আছে, তবে আজ তারা তাদের অবস্থান বদলে অত্যন্ত উদারতা দেখিয়েছে। আমি তাদের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলাম। তারা আমাদের বড় অঙ্কের আর্থিক শর্তাবলী মেনে নিয়েছে, না হলে তাদের সাথে আলোচনায় বসাই সম্ভব ছিল না। তাদের আগের আচরণ ছিল খুবই হতাশাজনক, তবে আজকের নেটো সম্মেলনে আমরা দারুণ ঐক্য দেখেছি। ঘণ্টায় প্রায় 200 কিলোমিটার বেগের বাতাস নিয়ে চায়না ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন বাভি। 1987 সালের পর এটি আকারের দিক থেকে সবচেয়ে বড় ও বিধ্বংসী টাইফুন হতে যাচ্ছে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সম্ভাব্য এই দুর্যোগ মোকাবেলায় চায়না ও তাইওয়ানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তাইওয়ানে 29,000 সেনা প্রস্তুত রাখা হয়েছে আর উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী তাইপের আশেপাশের উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। চায়নার জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, বর্তমানে প্রায় 1000 কিলোমিটার বিস্তৃত টাইফুন বাভি উত্তর তাইওয়ানের পাশ দিয়ে অতিক্রম করে শনিবার সন্ধ্যায় দেশটির পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে আঘাত হানতে পারে। ধেয়ে আসা টাইফুনের কারণে জাপান এয়ারলাইন্স শুক্রবারের 48টি অভ্যন্তরীণ ও 2টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। এতে প্রায় 7,610 জন যাত্রী ক্ষতিগ্রস্ত হবেন।
অল নিপ্পন এয়ারওয়েজও শুক্রবার 34টি এবং শনিবার আরও 33টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। এতে 2 দিনে প্রায় 7,700 যাত্রী ভোগান্তিতে পড়বেন। আন্তর্জাতিক বুলেটিনে আরেকটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। ভেনেজুয়েলার লা গুয়াইরার ভয়াবহ ভূমিকম্পে এখনও ক্ষত শুকায়নি। শুধু মানুষই প্রাণ হারায়নি, এই বিভীষিকা কেড়ে নিয়েছে অনেক পোষা প্রাণীর স্বাভাবিক জীবনও। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে চরম বিপদে আছে অসংখ্য পোষা প্রাণী। বিপন্ন এসব প্রাণীকে উদ্ধারে কাজ করছে নেভাদো নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। লা গুইরার জনপদ এখনও দুর্যোগের ক্ষত সামলাচ্ছে। একদিকে মানুষের শোক, অন্যদিকে খাদ্য ও আশ্রয়ের অভাব। বিপদে পড়েছে অসংখ্য পোষা প্রাণী। এদের রক্ষায় দিনরাত কাজ করছেন নেভাদো শেল্টারের কর্মীরা। গত কয়েক সপ্তাহে তারা উদ্ধার করেছেন 530টিরও বেশি কুকুর ও বিড়াল। মানুষ যেমন দুর্যোগে কষ্ট পায়, অবলা প্রাণীগুলো তার ব্যতিক্রম নয়। তাদের এই অসহায়ত্ব আমাদের ব্যথিত করে। এদের সেবা করা এখন আমাদের বড় দায়িত্ব। প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধার কাজ সহজ নয়। দিনের প্রচণ্ড গরমে প্রাণীরা ধ্বংসস্তূপের গভীরে লুকিয়ে থাকে। তাই ওদের খুঁজে পেতে রাতে অভিযান চালান স্বেচ্ছাসেবীরা। পানি শূন্যতা ও অসুস্থতায় ভোগা প্রাণীদের দ্রুত চিকিৎসার আওতায় আনাই এখন মূল চ্যালেঞ্জ। মানুষের সেবার পাশাপাশি প্রাণীদের বিপর্যয়ের দিকেও আমাদের নজর দিতে হচ্ছে। তাদের বাঁচিয়ে রাখাটাও এখন জরুরি কাজের অংশ। দুর্যোগে এদের অনেক কষ্ট হয়েছে। আমি এদের নতুন জীবন দিতে চাই। মানুষের মতো এদেরও বাঁচার অধিকার আছে। স্বেচ্ছাসেবীরা বলছেন পোষা প্রাণী পরিবারেরই অংশ। দুর্যোগে এদের একা ফেলে না রেখে নিরাপদে সরিয়ে নেয়াই মানবিক কাজ। শোক কাটিয়ে নতুন করে বেঁচে ওঠার অপেক্ষায় এই অবলা প্রাণীরা। একটু মমতা আর যত্নেই এরা হয়তো ফিরে পাবে তাদের হারানো ঠিকানা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। চলছে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ 2026। আর এই বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে আমেরিকার মায়ামি শহর। মাঠের লড়াইয়ের সেই উত্তেজনা এবার ছড়িয়ে পড়েছে খাবার প্রেমীদের মাঝেও। মায়ামির জনপ্রিয় এক বেকারিতে তৈরি হচ্ছে ফুটবল আকৃতির বিশেষ পেস্ট্রি, যা নজর কাটছে ফুটবল প্রেমীদের। বিশ্বকাপ ফুটবলের আমেজকে আরো রঙিন করতে তারা তৈরি করেছে ফুটবল আকৃতির এই বিশেষ পেস্ট্রি ক্রসোয়া। শুধু আকৃতিতেই নয়, ব্রাজিল, আমেরিকা, আর্জেন্টিনা, মেক্সিকো, ফ্রান্স এবং উরুগুয়ে এই 6টি দেশের পতাকায় সাজানো হয়েছে সুস্বাদু এই পেস্ট্রি। এছাড়া প্রতিটি দেশের সংস্কৃতির সাথে মিল রেখে দেয়া হয়েছে ভিন্ন ভিন্ন স্বাদ। যেমন ব্রাজিলের জন্য আকাই বেরি, আর্জেন্টিনার জন্য পেয়ারা এবং উরুগুয়ের জন্য দুলসে দে লেচে। খেলা দেখার পাশাপাশি প্রিয় দলের ক্রসোয়ার স্বাদ নিতে দোকানে ভিড় করছেন সমর্থকরা। অ্যালেক্সা পেরেজ নামের এই গ্রাহকের মতে, মায়ামিতে বিশ্বকাপ আশাকে উদযাপন করা এবং এর আনন্দকে ফুটিয়ে তোলার দারুণ একটি আইডিয়া, যেখানে পছন্দের দেশ বেছে নেওয়ার পাশাপাশি হালকা প্রতিদ্বন্দ্বিতার আমেজ আর প্রেস্টিজ স্বাদ নেওয়ার দারুণ সুযোগ রয়েছে। আমেরিকার থিমের জন্য বেছে নেওয়া হয়েছে রিচ চকলেট বাটার ক্রিম। বেকারির প্রধান পেস্ট্রি শেফ সারা ইফরা ওহানা জানান, প্রতিটি দেশের নিজস্ব স্বাদের পরিচয় ফুটিয়ে তুলতেই এই আয়োজন। তার মতে এটি প্রিয়জনদের সাথে আনন্দ ভাগ করে নেয়ার একটি মাধ্যম। সুস্বাদু পেস্ট্রির সাথে ম্যাচ উপভোগ করা এবং ভিন্ন ভিন্ন দেশের মানুষকে এক সুতোয় গাঁথতেই তাদের এই প্রয়াস। Maman Bakery decided to create this collection of soccerable croissants to celebrate the World Cup coming into the United States. মায়ামিতে 11ই জুলাই কোয়ার্টার ফাইনাল এবং 18ই জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে ফুটবল ভক্তদের আনাগোনা আরও বাড়বে বলে আশা করছেন তারা। রকিব আহমেদ তমাল, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।
এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1 এর সাথেই থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।